নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। নজর রাখবো আজকের আমাদের বিস্তারিত আলোচনার বিষয়ের দিকে। আপনারা প্রত্যেকেই জানেন যে বেশ কিছু মাস ধরেই কিন্তু এক নির্বাচনকে নিয়ে বেশ কয়েকটি রাজ্যের প্রস্তুতি জারি ছিল এবং এখন আজকের দিনে সেই নির্বাচনের ঘোষণা হয়েছে। 5টি রাজ্যের নির্বাচন, বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের যে উপনির্বাচন, 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেক ভোটের যে ভোট গণনা সেটা হবে আগামী 4 মে, অর্থাৎ প্রত্যেক বিধানসভা উপনির্বাচন তার ফলাফল কিন্তু আসবে আগামী 4 মে। যে 5 রাজ্যের কথা বলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজ্যগুলি, এবং বিশেষ করে লোকসভা নির্বাচনের পর যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি, তারপর বিরোধীদের কাছেও এবং শাসক দল বিজেপির কাছেও বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এই নির্বাচন, যার মধ্যে আসাম, তামিলনাড়ু, কেরালা এবং তার পাশাপাশি রয়েছে পন্ডিচেরি। এই 5 রাজ্যের বিধানসভার নির্বাচন হবে, তার তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং পশ্চিম বাংলা, আমরা এর দিকেই নজর দেব। বিস্তারিতভাবে আমরা জানাবো আপনাদেরকে কোন রাজ্যের নির্বাচন কবে ঘোষণা করা হয়েছে এবং সেই রাজ্যের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। তাছাড়া ত্রিপুরা রাজ্যের যে উপনির্বাচন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, সেই উপনির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে আগামী 9 এপ্রিল, অর্থাৎ এখনো 1 মাসেরও কম সময় বাকি। এত কম সময়ের মধ্যে এখনো প্রার্থী ঘোষণা পর্যন্ত হয়নি শাসক দলের পক্ষ থেকে। এত কম সময়ে একটা নির্বাচনের প্রস্তুতি, প্রার্থীকে নিয়ে প্রচার করা শাসক দলের পক্ষে চ্যালেঞ্জিং হবে নাকি যে জায়গাটা বিজেপির দখলে ছিল 18 থেকে, সেটা বিজেপি এই উপনির্বাচনেও দখল করবে। তার কারণ উপনির্বাচনের ফলাফল আমরা বিভিন্ন সময় শাসক দলের দিকেই ঝুঁকতে দেখি। আপনারা আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। 5 রাজ্য অর্থাৎ আসামে কি হতে পারে, পরিবর্তন না প্রত্যাবর্তন? তামিলনাড়ুতে কি হতে পারে, কি সমীকরণ পাল্টাতে পারে? কেরলে কি সমীকরণ পাল্টাতে পারে? তার কারণ কেরলের ইতিমধ্যেই হওয়া যে পুরো ভোটের ফলাফল ছিল, সেই পুরো ভোটের ফলাফল নিয়ে অনেকটাই বিশ্বাসী বিজেপি। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজ্য পশ্চিম বাংলা। সেই পশ্চিম বাংলায় 2 দফায় ভোট হতে যাচ্ছে। আমরা প্রথমেই নজর রাখবো আসামের দিকে। আসামে 2026-এ এই যে নির্বাচন হবে, যে বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আসাম বিধানসভার কি স্ট্রাকচার রয়েছে, শাসক দলের কাছে কটা আসন আছে, বিরোধী দলের কাছে কটা আসন আছে, সেটা আমরা একটু দেখে নেব এক ঝলক। প্রথমত আসামের বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, 126 আসন বিশিষ্ট বিধানসভার আসন বিশিষ্ট আসামের বিধানসভা, এবং সেই বিধানসভায় আমরা দেখতে পাই দুটো গোষ্ঠী বা দুটো অ্যালায়েন্স কিন্তু লড়াই করে। দুটো দল নয়, দুটো অ্যালায়েন্সের মধ্যে আমরা লড়াই দেখতে পাই, যার মধ্যে একদিকে রয়েছে এনডিএ এবং অন্যদিকে কিন্তু রয়েছে কংগ্রেস, আরডি এবং সিপিআইএম এর সংগঠিত একটা তাদের গোষ্ঠী। আর অন্যদিকে যারা 2 রাজনৈতিক দলগুলির সাথে বা 2 গোষ্ঠীর সাথে নিজেদের অ্যালায়েন্সে নেই, তারা হচ্ছে এআইইউডিএফ। তাদের কাছে কটা আসন রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমেই শাসক দলের দিকে যাচ্ছি। এনডিএ যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত আসামে, সেই এনডিএ এর কাছে মোট 126টির মধ্যে 86টি আসন রয়েছে। অর্থাৎ এই 126-এ আমরা যদি ম্যাজিক ফিগার দেখি তাহলে সেটা হচ্ছে 64টি আসন। এবং সেই 64 ম্যাজিক ফিগারের মধ্যে অ্যালায়েন্স যেগুলি রয়েছে তার মধ্যে এনডিএ এর কাছে রয়েছে 86, কিন্তু একাই বিজেপি সে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তার কারণ বিজেপির কাছে বর্তমানে আসামে রয়েছে 67টি আসন। এজিপি আসাম গণমুক্তি পরিষদ, এজিপির কাছে রয়েছে 9টি আসন, ইউপিপিএল এর কাছে রয়েছে 7টি আসন, বিপিএফ এর কাছে রয়েছে 3টি আসন। এবং অন্যদিকে যে বিরোধী অ্যালায়েন্স, তাদের সাথে মোট 25টা আসন রয়েছে, যার মধ্যে কংগ্রেসের কাছে রয়েছে 22টা আসন, আরডির কাছে রয়েছে 2টো, সিপিআইএম এর কাছে 1টা, এবং অন্য যে অপোজিশনে রয়েছে এআইইউডিএফ, তাদের কাছে রয়েছে 15টি আসন।
অর্থাৎ ম্যাজিক ফিগার ক্রস করে প্রায় অনেকটাই সংখ্যাগরিষ্ঠতা এখনো পর্যন্ত, যেটা শেষ ইলেকশনে আমরা দেখেছি 2021-এর নির্বাচনে, যে আসামে 126টা আসনের মধ্যে এখনো পর্যন্ত যে ক্ষমতাটা, সেটা কিন্তু যে ম্যাজিক ফিগার সেটা ক্রস করে প্রায় 86টি আসন এই বিরোধী শিবিরে, শাসক শিবিরে রয়েছে। এবার আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম আসামের বিভিন্ন পরিবর্তন, যেখানে আসাম কংগ্রেসের নেতৃত্ব তিনি বিজেপিতে যোগ দিলেন। অর্থাৎ একদিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস সরাসরি বিজেপির সাথে লড়াই করতে চাইছে আসামে, তো সেই সরাসরি লড়াইটাই যে তাদের অ্যালায়েন্স রয়েছে, সেই অ্যালায়েন্সের সমঝোতা এবং অ্যালায়েন্সে লড়ার কারণে বিরোধী শিবিরের কাছে যে আসন রয়েছে তার থেকে তাদের সংখ্যাটা বাড়বে নাকি কমবে, সেটা তো পরবর্তী সময় বলবে। ভোট হবে আগামী 9 এপ্রিল, এবং আসাম, তার পাশাপাশি পন্ডিচেরি এবং কেরালা, এই তিনটি রাজ্যেই কিন্তু 9 এপ্রিল ভোট হবে এবং ভোটের ফলাফল গণনা হবে। ভোট গণনা শুরু হবে 4 মে, সেদিনই কিন্তু ফলাফল সামনে বেরিয়ে আসবে। এবার আসামের পর আমরা নজর রাখবো এর পরবর্তী যে রাজ্য রয়েছে, এবং তামিলনাড়ুতে নির্বাচন হবে আগামী 23 এপ্রিল, এবং পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে প্রত্যেকটি রাজ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন হচ্ছে 1 দফায়, এবং পশ্চিমবঙ্গে সেখানে 2 দফায় নির্বাচন করানো হচ্ছে। তার কারণ নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে এখানে প্রায় 242টি আসন, অর্থাৎ আসন সংখ্যা বেশি, যেহেতু ক্ষেত্রফল বেশি, তার কারণে নির্বাচনটাকে 2টো দফায় নিয়ে আসা হয়েছে। এবার আমরা চলে আসছি কেরলের দিকে। কেরলে 2021-এর যে বিধানসভা নির্বাচন ছিল সেখানকার ফলাফল কি? কেরলের 140 আসন বিশিষ্ট বিধানসভা, যার মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 71, এবং এই 140 বিশিষ্ট আসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেফট ফ্রন্ট যেটা রয়েছে, যেটাকে এলডিএফ বলা হয়, এবং অন্যদিকে রয়েছে ইউডিএফ। সেই এলডিএফ এর মধ্যে আমরা বিজেপিকে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি না। তার কারণ কেরালাতে বিগত বহু বছর ধরে 5 বছরের জন্য ইউডিএফ, বাকি 5 বছরের জন্য এলডিএফ, তাদেরই সরকারের পরিবর্তন দেখা যায়। এবং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে এলডিএফ অর্থাৎ লেফট ফ্রন্ট যেটা রয়েছে, সেই লেফট ফ্রন্টের কাছে রয়েছে 95টি আসন, যার মধ্যে সিপিআইএম এর কাছে 61টি আসন, সিপিআই এর কাছে 16টি আসন, কেসিএম এর কাছে 5টি আসন, আইএসজেডির কাছে 2টি আসন, এনসিপি-এসপির কাছে 2টি আসন, তার পাশাপাশি আরো অন্যান্যদের খাতায় 1টি করে আসন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীও সেখানে 3 জন রয়েছে, যাদের খাতায় 3টি আসন। ইউডিএফ যেটা রয়েছে, সেই ইউডিএফ এর কাছে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের কাছে রয়েছে 21টি আসন, এআই অল ইন্ডিয়া মুসলিম লীগ যেটা রয়েছে তাদের কাছে রয়েছে 15টি আসন, কেইসির কাছে 2টি, কেসিজের কাছে 1টি, কেডিপির কাছে 1টি, ইন্ডিপেন্ডেন্ট 1 জন, এবং এখনো পর্যন্ত ভ্যাকান্ট 3টে আসন রয়ে গেছে। তো এই হচ্ছে কেরালার অবস্থান, যে কেরালায় বর্তমানে লেফট ফ্রন্টের সরকার চলছে, এলডিএফ এর সরকার চলছে, অর্থাৎ সিপিআইএম এর সরকার চলছে, বামফ্রন্টের সরকার চলছে, এবং সেখানে পরিবর্তনে হাড্ডাহাড্ডি লড়াই কাদের মধ্যে হবে সেটা আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করলাম। তারপর আমরা চলে যাব পন্ডিচেরিতে। পন্ডিচেরির বর্তমান পরিস্থিতি কি রয়েছে, সেখানে কারা কারা লড়াই করছে, কাদের মধ্যে লড়াই হতে পারে, 2021-এর পর সেখানে কি পরিস্থিতি ছিল সেটা আমরা একটু নজরে রাখার চেষ্টা করব। 33টি বিধানসভা আসন বিশিষ্ট এই কেন্দ্রশাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এনডিএর সরকার চলছে, যেখানে 23টি আসন 33টির মধ্যে এনডিএর দখলে, যেখানে এআইএনআরসির কাছে 10টি আসন, বিজেপির কাছে 6টি আসন, ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর কাছে 4টি আসন, এবং নমিনেটেড 3 জন। তার পাশাপাশি ইন্ডিয়া অ্যালায়েন্স, অর্থাৎ যে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হয়েছিল বিরোধীদের, সেখানে তাদের কাছে রয়েছে মোট 8টা আসন, যার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী 2 জন, ডিএমকে 6 এবং কংগ্রেসের কাছে 2টি আসন। এই হচ্ছে পন্ডিচেরির 33 আসন বিশিষ্ট বিধানসভার আসন সংখ্যা এবং কটা আসন কাদের দখলে রয়েছে। তারপরে যদি আমরা চলে যাই তামিলনাড়ুর দিকে, তাহলে আমরা দেখতে পাবো তামিলনাড়ুতে 2021-এর পর 2026 এই 5 বছরে যে যারা ক্ষমতায় ছিল তার পরিবর্তে এবারের নির্বাচনে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে সেটা দেখার। তামিলনাড়ুতেও কিন্তু 1 দফায় নির্বাচন হচ্ছে। তামিলনাড়ুতেও আসন সংখ্যা 234, কিন্তু সেখানে 1 দফায় নির্বাচন করা হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 234 আসন বিশিষ্ট যে বিধানসভা তামিলনাড়ুতে, সেখানে শাসক
যে দল গভর্নমেন্ট, তাদের কাছে এখনো পর্যন্ত যে আসন ছিল সেটা হচ্ছে 158টি আসন। তার মধ্যে ডিএমকে কিন্তু একাই এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিচ্ছে। ডিএমকে এর কাছে রয়েছে 133টি আসন, কংগ্রেসের কাছে 17টি আসন, ভিসিকে এর কাছে 4টি আসন, সিপিআইএম এর কাছে 2টি আসন, সিপিআই এর কাছে 2টি আসন। এবং অন্যদিকে তাদেরই যে প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে, তাদের যে অ্যালায়েন্স, তাদের কাছে এআইএডিএমকে এর কাছে রয়েছে 60টি আসন 60, বিজেপির কাছে রয়েছে 4টি আসন, পিএমকে এর কাছে রয়েছে 3টি আসন এবং অন্যান্য জায়গায় সেখানে মোট 7টা আসন কিন্তু ভ্যাকান্ট পড়ে রয়েছে। এই হচ্ছে তামিলনাড়ুর পরিস্থিতি। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে ডিএমকে এবং এআইডিএমকে এই দুই রাজনৈতিক দলের মধ্যে সেখানে লড়াই হতে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজ্যের দিকে বিশেষ করে বিজেপি নজর দিচ্ছে সে রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। 2021-এ পশ্চিমবঙ্গে যে সংখ্যাটা অপোজিশনের কাছে ছিল, এই সংখ্যাটা কি আবারও ফিরে আসতে পারবে কিনা, তার কারণ 294 আসন বিশিষ্ট যে বিধানসভা রয়েছে পশ্চিম বাংলায়, সেই 294 আসন বিশিষ্ট পশ্চিম বাংলায় 223টি আসনই কিন্তু টিএমসির দখলে। অর্থাৎ এখানে অ্যালায়েন্স নেই বললেই চলে শাসক দলের কাছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই কিন্তু একাধারে 225-এর মধ্যে 223টি আসনই তারা ধরে আছে। বিজেপির একটা আসন এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর একটা আসন সেখানে রয়েছে। অন্যদিকে যে অপোজিশন, যে প্রধান বিরোধী দল বিজেপি, তাদের একার কাছে রয়েছে 64টি আসন। এবং বাকি আমরা দেখলাম যে সেখানে কিন্তু কংগ্রেস বা সিপিআইএম তাদের পক্ষ থেকে যে লড়াইটা, সেটা কিন্তু তারা কোনো অ্যালায়েন্সে থেকে নয়, অ্যালায়েন্সে না থেকেই তাদের সেই লড়াইটা চলছিল। তো এই যে 223টি আসন এবং একদিকে বিজেপির 64টি আসন, এই বঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই রাজনৈতিক দলেরই কিন্তু সরাসরি লড়াইটা হতে দেখা যাচ্ছে। কেরলে যেমন লেফট ফ্রন্ট এবং এলডিএফ এবং ইউডিএফ এর মধ্যে সরাসরি লড়াই দেখা যাচ্ছে। তামিলনাড়ুতে যেমন ডিএমকে এবং এআইডিএমকে এর মধ্যে লড়াইটা দেখা যাচ্ছে। অন্যদিকে পন্ডুচেরিতে যেটা সরাসরি ভাবে দেখা যাচ্ছে, 33টা আসনের মধ্যে বিজেপি যাদের সাথে অ্যালায়েন্সে রয়েছে সেই বিজেপি ক্ষমতায় ছিল। এবার এই নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতাটা ঠিক কত হবে, তার কারণ 33 আসনের মধ্যে 23টা আসনই শাসক দলের বিজেপি পরিচালিত যে সরকার তাদের হাতে রয়েছে। তার পাশাপাশি কেরল, তামিলনাড়ু, পন্ডুচেরির পর আসামে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আসামে যে অ্যালায়েন্সটা রয়েছে গভর্নমেন্টের বা বর্তমান শাসক দল যারা, তাদের যে অ্যালায়েন্সটা রয়েছে সেই অ্যালায়েন্সের মধ্যে কিন্তু বড় পার্টি হচ্ছে বিজেপি এবং বিজেপি একাই সেই আসনের যে সংখ্যাগরিষ্ঠতা সেটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। 126 আসনের মধ্যে সেখানে 64টি আসন ম্যাজিক ফিগার, বিজেপির কাছে রয়েছে 67টি আসন। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সেখানে ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু এবারের নির্বাচনে কি হতে যাচ্ছে, পরিবর্তন প্রত্যাবর্তন কি হবে, তার কারণ বিভিন্ন ইস্যু কিন্তু এই রাজ্যগুলিতে রয়েছে, যার মধ্যে এসআইআর এর ইস্যু নিয়ে আমরা দেখতে পাই যে আসামে এসআইআর ইস্যুটা কিন্তু একটা খুবই বড় মুদ্রা ছিল। বহিরাগতদের ইস্যু, তার পাশাপাশি যাদেরকে বলা হতো যে সেখানে অনুপ্রবেশকারী, এই ইস্যুগুলিকে কিন্তু খুব বড় সড়ো করে দেখানো হচ্ছে এই নির্বাচনে। এবার আমরা চলে আসছি পশ্চিমবাংলার দিকে। পশ্চিমবাংলায় কি দেখা যাচ্ছে, সরাসরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই, এবং তাদের লড়াইয়ের মধ্যে কোথাও না কোথাও এই নির্বাচনে কংগ্রেস বা বামফ্রন্ট তারা ফুটেজ পাবে কিনা, তারা আসন পাবে কিনা লড়াইয়ের মধ্যে, সেটাই দেখার। এবারে আমরা চলে আসছি আমাদের রাজ্যের উপনির্বাচনের দিকে। রাজ্যের উপনির্বাচনের ঘোষণা হয়ে গেছে, যেখানে রাজ্যে উপনির্বাচন হবে 9 এপ্রিল, ভোট গণনা হবে 4 মে। এই উপনির্বাচনে দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে, প্রধান যে বিরোধী রাজনৈতিক দল রয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে দেখা যাচ্ছে যে তাদের নির্বাচনের আগেই কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়। 2023-এর বিধানসভা নির্বাচনে একটা আসন সমঝোতা হয়েছিল কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে, এবং সেই আসন সমঝোতায় দেখা গেছে যে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী যিনি ছিলেন কংগ্রেসের তরফ থেকে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের সাথে। এবং সেই লড়াইটা খুবই হাড্ডাহাড্ডি দেখা যায় একটা সময় দাঁড়িয়ে, তার কারণ এই নির্বাচনী ক্ষেত্রে সরাসরি লড়াই হয়েছিল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কিন্তু এই নির্বাচনে
নির্বাচনের তারিখ ঘোষণা করার আগেই দেখা গেল যে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হলো। শাসক দল এখনো প্রস্তুতি নিচ্ছে নাম ঘোষণা করবে কি করবে না, বেশ কিছু নাম সেখানে আসছে, ঘুরপাক খাচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু অন্তিম সিলমোহর, ফাইনাল সিলমোহরটা কিন্তু পড়ছে না বিজেপির তরফ থেকে। এবার রাজ্য বিজেপি এটা ঠিক করবে যে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, নাকি দিল্লি বিজেপি এটা সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং এই কেন্দ্রে কোনো রাজনৈতিক দল কিন্তু মুদ্রা ছিল না বিগত বেশ কিছু বছর ধরে, সেটা যদি আমরা নজরে রাখি 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে। এই নির্বাচনী কেন্দ্রে 2013 সাল থেকে এখনো পর্যন্ত একটা চেহারা বা যেটা আমরা বলতে পারি যে একটা ফেস বা একটা ফিগার ম্যাটার করেছে এতদিন ধরে। বিশ্ববন্ধু সেন তিনি যখন কংগ্রেসে ছিলেন তখনও, যখন রাজ্যে সিপিআইএম ক্ষমতায় ছিল তখনও এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র কংগ্রেসের দখলে ছিল এবং সেই কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন বিশ্ববন্ধু সেন। তারপর তিনি যখন বিজেপিতে গেলেন তারপরও সেখানে ওনাকেই বিশ্বাস করে ওনাকেই এই জায়গার দায়িত্ব দেওয়া হয়, এই বিধানসভার দায়িত্ব দেওয়া হয় এবং সেখানে তিনিই জয়ী হন। অর্থাৎ এই কেন্দ্রে চেহারা একটা বড় ফ্যাক্টর ছিল এতদিন ধরে, ফেসটা একটা বড় ফ্যাক্টর ছিল এতদিন ধরে। সেখানে দল কখনো কংগ্রেস কখনো বিজেপি, কিন্তু চেহারা এই বিধানসভা কেন্দ্রে একটা বড় পয়েন্ট ছিল, একটা বড় ফ্যাক্টর ছিল। এবারের প্রশ্ন হচ্ছে যে এবারে চেহারা তো থাকছে না, তো এবারে কি দলকে সমর্থন করবে সেখানকার ভোটাররা নাকি চেহারাকে সমর্থন করবে? এবং বিরোধী রাজনৈতিক দল যেহেতু আগে থেকে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, যে ব্যক্তি বিগত বহু বছর ধরে সেই কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সিপিআইএম এর হয়ে, অমিতাভ দত্ত, তো ওনার পরিবর্তে ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি কাকে মাঠে নামাবে সেটাই দেখার। যে পোড় খাওয়া কোনো বিজেপির রাজনীতিবিদ বা পুরনো কোনো বিজেপির নেতৃত্ব যাদের নাম শোনা যাচ্ছে, নাকি নতুন কোনো চেহারা, নাকি যুব কোনো চেহারা, নাকি 2018 সালের আগের সময় থেকে বা তারও আগের সময় থেকে অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে যারা বিজেপির সাথে ছিলেন তাদেরকে চেহারা করা হবে, নাকি যারা এখন প্রথম সারিতে রয়েছেন ধর্মনগর বিজেপিতে তাদেরকে আগে করা হবে সেটাই দেখার, নাকি এখানে আরএসএস আধিপত্য দেখাবে, আরএসএস সমর্থিত কাউকে সেখানে চেহারা করা হতে পারে কিনা সেটাও দেখার, নাকি একেবারেই নতুন কোনো চেহারা রাজনৈতিক ময়দান থেকে অনেকটাই দূরে এমন কোনো চেহারাকে সেখানে প্রার্থী করা হবে। সময় একেবারেই নেই, তার কারণ আগামী 9 এপ্রিল ভোট হবে, তার আগে নমিনেশন প্রক্রিয়া শেষ করতে হবে। তো প্রচারের জন্য খুবই কম সময় থাকছে শাসক দলের কাছে। এমনিতেই উপনির্বাচনে দেখা যায় যে শাসক দলের দিকেই কিন্তু ভোটের হাওয়াটা থাকে। তো এই নির্বাচনেও কি এমনটা হবে নাকি হাড্ডাহাড্ডি লড়াই হবে? তার মধ্যে আবার বিরোধী শিবিরে একটা আলাদা লড়াই চলছে। বিজেপিতে যেমন চেহারা নিয়ে লড়াই চলছে যে কাকে প্রার্থী করা হবে, এখনো ফাইনাল সিলমোহর পড়ছে না, বিরোধী শিবিরে আবার অন্য বিষয় নিয়ে একেবারে হাওয়া বদল হয়েছে। যে সিপিআইএম কেন প্রার্থী দিল কংগ্রেস তাতে প্রশ্ন করছে। এবার কংগ্রেসও সাংগঠনিক বৈঠক করছে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধর্মনগরে সাংগঠনিক বৈঠক হয়েছে যে তারা তাদের প্রার্থী কাদেরকে দেবে। এবার যদি সিপিআইএম কংগ্রেস উভয় বিরোধী দল সেখানে প্রার্থী দেয় তাহলে সেটা হয়তো শাসক দল বিজেপির কাছে খুব একটা সহজ পথ হয়ে যাবে, তার কারণ বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। সিপিআইএম এর ভোট সিপিআইএম এর কাছে, কংগ্রেসের ভোট কংগ্রেসের কাছে চলে যাবে। বিজেপির যা ভোট ছিল গত নির্বাচনে সেই ভোটটা হয়তো বিজেপির কাছেই থাকতে পারে। তো সেই ভোট ভাগাভাগির কারণে মুনাফাটা বিজেপি নিয়ে নেয় নাকি কংগ্রেস সর্বশেষ সিদ্ধান্তে এই নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী দেবে কিনা সেটাই দেখার। আদতে বিরোধী দলের মধ্যেও কি সলা পরামর্শ চলবে এখন? আপনারা অবশ্যই প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আমাদের জানাবেন। আমরা সমস্ত আপডেট নিয়ে আপনাদের সাথে থাকছি। এখনকার মতো বিদায় নেব, আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।